দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামক গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন, সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন। আমরা প্রতিদিন বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে আলোচনা করি। আমাদের সঙ্গে আজকে আলোচনা করতে আছেন মাহবুব হোসেন রক্সি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার। রক্সি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। রক্সি ভাই, দারুণ একটা ম্যাচ গতকাল দেখলাম। এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বড় ম্যাচগুলোর একটা আর কি। দুটো শক্তিশালী দল, দুটো বিশ্বকাপের কন্টেন্ডার দুটো দল গতকাল মুখোমুখি হয়েছে। স্পেন এবং পর্তুগাল র্যাঙ্কিংয়ের 2 নাম্বার এবং 5 নাম্বারের দল। স্বাভাবিকভাবেই যে কোনো দলই জিততে পারতো, যে কোনো দলেরই বিশ্বকাপ নেওয়ার স্বাদ ছিল, স্বপ্ন ছিল। সেখান থেকে একটা দলকে বিদায় নিতেই হয়েছে অবভিয়াসলি। সব মিলিয়ে গতকালকের ম্যাচটা কেমন দেখলেন? শুরুতে সেটা দিয়ে শুরু করবো। অশেষ ধন্যবাদ। আসলে আমরা যেইভাবে চিন্তা করে আসছিলাম এবং অ্যাজ এ কোচ বা প্লেয়ার হিসেবে আমরা যে ফুটবলকে অ্যানালাইসিস করি বা ওইভাবে ডিপলি যে দেখতে চাই, সেখানে দেখা গেছে ফুটবল ওয়ার্ল্ড কাপ আসার আগেই কিন্তু র্যাঙ্কিং এবং রেটিংয়ের সব দিক থেকে স্পেন একে, এবং সেই জায়গা থেকে সবাই স্পেনের ইউরো খেলা দেখার পরে স্পেনকে বলেই দিয়েছে 60% এবার ওয়ার্ল্ড কাপের দাবিদার। সেকেন্ড হলো আর্জেন্টিনা, সেকেন্ড র্যাঙ্কিংয়ের। এইভাবে দুজন টিম নিয়ে আসছে। যখন গ্রুপ পর্যায়ে খেলা শুরু হলো এবং প্রথম খেলা স্পেন ভার্সেস কেপ ভার্দে, যে টিম কেউ চেনে না, সেই কিন্তু ইতিহাস গড়ল। প্রথম দিনই তারা প্রথম ম্যাচে তাদেরকে রুখে দিল এবং 0-0 গোলে, একটা গোলও করতে পারেনি। তো স্পেনের যে জিনিসটা ছিল বা আমরা যেভাবে চিন্তা করেছিলাম, স্পেন একটা হাইপ, এবং যেটা ফ্রান্স করছে এখন, ফ্রান্সকে নিয়ে চিন্তা করা হয়। স্পেনের সেই ডিপ টিমের যে অ্যাডভান্টেজ এবং টিমের যে ডেপথ, এবং যেটাকে আমরা সবচেয়ে বেশি বলি যে সেকেন্ড টিম, ওদের যে সাবস্টিটিউট প্লেয়ারগুলি, তারাও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এবং সেরা সবাই ক্লাব লেভেলের একটা উচ্চ পর্যায়ে সব বেস্ট ক্লাবে খেলে। তো আমরা যে ফুটবলটা স্পেনের কাছে দেখি, টিকি টাকা, অল বল পজিশন এবং অনেক বেশি কাউন্টার বেস না, ওরা ডিরেক্টলি প্রেসিং ফুটবল খেলে, ওখানে উইন করে ওইটা খেলতে চায়। তো সেই জায়গায় কালকের ম্যাচ ডিফারেন্স চিন্তা করলে স্টেপ বাই স্টেপ দুটো ম্যাচের পরে যে কালকে স্পেনকে ওই জায়গায় দেখা গেছে, এবং বল যে মিডফিল্ডে সবচেয়ে বেশি, আমরা অন্য জায়গায়ও বলছিলাম যে কালকের খেলা হবে মিডফিল্ডের দখল। কাদের? দুটো টিমেরই মিডফিল্ড ওয়ার্ল্ডের বেস্ট ক্লাবগুলোতে খেলে, সেরা মিডফিল্ড নিয়ে কাজ করছে। এখানে পর্তুগালকেও কমে রাখা যাবে না। পর্তুগাল সেই আমার কাছে মনে হয় মিডফিল্ডের দিক থেকে পর্তুগাল বেটার। পর্তুগাল কালকের যে র্যাঙ্কিং বা প্লেয়ার রেটিং যে ছিল, সেখানে পর্তুগালের মিডফিল্ড এগিয়ে ছিল। ওখানে যদি আমরা দুজন ধরি, সেখানে হলো প্যাদ্রি আর রড্রি হোল্ডিং, আর এখানে খেলছে ভিনিসিয়াস আর জুয়া ফেলিক্স। ওরা পিএসজিতে খেলে, পিএসজি লাস্ট স্পেন এবং ওয়ার্ল্ড ন্যাশনাল চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন টিমের বেস্ট মিডফিল্ডার হিসেবে ওরা খেলে আসছে। ওদের উপরে আবার আছে ব্রুনো ফার্নান্ডেজ, একদিকে খেলছে, কালকে খেলেছে ফিলিক্স, জো ফিলিক্স, আবার একদিকে খেলছে বেইন, উপরে রোনাল্ডো, আর ওখানে খেলছে লামিয়ান ইয়ামাল, আর ওদিকে খেলতেছে নেউস, অ্যালেক্স নেভেস, হ্যাঁ, আর মাঝখানে খেলেছে ওলামা। এই হলো ওদের 3 ও 4। মাঝখানে ছিল এরজাবাল হলো নাম্বার 9-এ, ওরা 10-এ হলো দানিয়েল আলমা। তো এই হলো কম্বিনেশন। যদি আমরা 3-3 ধরি, আর ওখানে যদি 2-2-3-1 যদি খেলে, তো এই জায়গা থেকে স্পেনকে কালকে মনে হচ্ছে যে না, অ্যাজ এ টিম, এবং ওরা বল পজিশনের পার্সেন্টেজ যদি ধরা যায়, খুব কাছাকাছি হলো। দেখা গেছে একজনের ছিল 52%, একজনের ছিল 46%, মাঝখানে কিছু পার্সেন্ট নেই। এত বেশি তারা বল রেখেছে। কিন্তু সেই দিক থেকে সুযোগ ব্যবহার করলে বা ওপেন চান্স পেয়েছিল স্পেনই 3টা, সেখান থেকে একটা গোল করে ফেলেছে। আর পর্তুগাল মোটে একটা ভালো চান্স, যেটাকে মনে হয় যে গোলের মতো চান্স, সেগুলো অবভিয়াসলি তারা বক্সের ভিতরে সেইভাবে কিছু করতে পারেনি, এবং ওই ওপেন চান্সগুলো তারা সেইভাবে ক্রিয়েট করতে পারেনি। সেখানে স্পেনের ডিফেন্ডারকে অনেক বেশি ক্রেডিট দিতে হবে। কিন্তু অলমোস্ট যেটাকে আমি বলি বা যা দেখেছি, সেখানে স্পেন কোথায় এগিয়ে ছিল, স্পেন এগিয়ে গেছে যখন পর্তুগালের 2 ফুলব্যাককে উঠিয়ে নেওয়া হয়, বিশেষ করে নুনো মেন্ডেস যতক্ষণ খেলছিল, ততক্ষণই ফার্স্ট হাফে পর্তুগালের পজিশনালি ফুটবল এবং অনেক বেশি অ্যাটাকার, এবং নুনো মেন্ডেস এমন জায়গায় খেলে, অনলি ফুলব্যাক যদিও হয়, সে কিন্তু অলমোস্ট সবসময় অ্যাটাকিং এবং উইং সাইডে অনেক বেশি সাপোর্ট করে। সেই জায়গা থেকে জো ফেলিক্সের সাথে সবসময় ট্রোয়ে হয়ে ডবল টিমিং করে অনেক বেশি ডিফেন্ডিংয়ে অনেক ফাস্ট ওই বলগুলিকে কাজ করছিল, যেখানে প্যাড্রোর খুব অসুবিধা। পোলো প্যাড্রো মনে হয় নাম, রাইট ব্যাক, স্পেনের রাইট ব্যাক পেড্রো পোলো, সে তাকে অনেক বেশি ব্যতিব্যস্ত রেখেছে, এবং সে ডিফেন্স করতে করতে অবস্থা তার ছিল এত বেশি, এবং জব ক্রিয়েটিং যে করছিল সেটা নুনো মেন্ডেস। এত পেজে ফুটবল খেলার পরে দেখা গেল যখন একটু ক্র্যাম্প হলো, হ্যাঁ 36 বা 34-38 মিনিট পরে, আর সেকেন্ড হাফে না 52-56 মিনিট, তাহলে চেঞ্জ করার পরে যে মাসেলে আর কাজ করছে না, পরে চেঞ্জ করলো, ওখানে নামলো হলো সেমেন্দো।
সেমেন্দো এবং এদিক থেকে নেমেছে হলো দাওলো, হ্যাঁ, রাইট সাইডে নেমেছিল দাওলা, পর্তুগালের রাইট ব্যাক। আমার কাছে মনে হয় রক্সি ভাই, দুটো দলই ক্লিন ফুটবল, আপনি বলছিলেন শুরুতে এইটা clean সবচেয়ে football বেশি। খেলেছে এবং দুটো দলই নিজেদের কন্ট্রোলে বল রাখার চেষ্টা করেছে, যেটা ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশি দরকার। আপনি মিডফিল্ডে যতক্ষণ বল রাখা যায়, নিজেদের মিডফিল্ডটা যদি দখলে রাখা যায়, সেক্ষেত্রে ম্যাচটা তাদেরই ডোমিনেট করার সুযোগ থাকে। আমরা একটু দেখবো যে গতকালকের ম্যাচে আসলে কাদের দখলে কেমন পরিসংখ্যান বল ছিল। Facts. আমরা একটু টিম পারফরমেন্স যদি দেখি, একটা 55 গোল পেয়েছে স্পেন। বল পজিশন আপনি দেখেন 55% ছিল স্পেনের, 45% ছিল পর্তুগালের। এইটা কিন্তু খুব বড় মার্জিন না। আমরা অনেক সময় দেখি যে 30% 35% পজিশন নিয়েও কিন্তু ম্যাচ জিতে যায়, অনেক হ্যাঁ, দল এরকম সেটি আছে। করতে পারে। এবং স্পেন সবসময় যেটি করে যে তারা একটু, ওই যে আপনি শুরুতে যেটি বলছিলেন, টিকি টাকা যখন খেলে তারা একটু পাসিং ফুটবল খেলে, হ্যাঁ, ওখানে নিজেদের position বেশি মধ্যেই বেশি। বল বেশি রেখে দেয়, পজিশন বেশি থাকে। কিন্তু আজকে গতকালকের ম্যাচে তারা সেই সুযোগটা কিন্তু পায়নি। পর্তুগাল অনেকটা সময় তাদের কাছে বল রেখেছে এবং অন টার্গেট শট করেছে স্পেন সবচেয়ে বেশি, সুযোগ তৈরি করেছে তারা সবচেয়ে বেশি, এবং সেটাই। পাসও তাদের সবচেয়ে বেশি। কমপ্লিট। ডুয়েল জয় করেছে কিন্তু পর্তুগাল সবচেয়ে হ্যাঁ, বেশি। ডুয়েলে চ্যালেঞ্জে যে বললাম সবসময় দুই ফুল ব্যাক যখনই দুনো মেন্ডেজ এবং ক্যানসোয়ালেও ছিল, তারা কিন্তু ওই যে ডবল টিং উপরে যে এই চ্যালেঞ্জগুলি সবসময় উইং ফরওয়ার্ডে অনেক বেটার করেছে। ওখানে বেন্তের সাথে সব সুযোগগুলি উপরে ভালো ছিল। মিডফিল্ডে যতটুকু থাকে তখন ওখানে ডুয়েলের চান্স আছে ফ্ল্যাঙ্ক বরাবর। তো ওই ফ্ল্যাঙ্ক বরাবর টাচে ওদের স্পিড ভালো ছিল, যেই জায়গা থেকে ফার্স্ট হাফ এগিয়েছিল হলো পর্তুগাল, কিন্তু ফার্স্ট হাফে দুই প্লেয়ার চেঞ্জ হওয়ার পরেই এই ম্যাচে ডোমিনেট করে হলো স্পেন, এবং স্পেনের বল দখলের মধ্যেই এই কাজ শুরু থাকে। তখনও মনে হচ্ছিল, চিন্তা করছিলাম যে এখানে এক্সট্রা টাইম দেখিয়েছে 6 মিনিট, এখানে একটা ফ্রি কিক পায়, সেই ফ্রি কিক থেকে মিস্টেক করে, এবং ওটা নিয়েই রোনাল্ডো অনেকবার আক্ষেপ করে যে দিয়াজ এবং ভিডিয়াক্স এই দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে এত সুন্দর থ্রু বল, এবং চেঞ্জিংয়ে নেমেছে, গোল করলো মেরিনো। ও তো আর্সেনালে খেলে, না ম্যান সিটিতে, ম্যারিনো আর্সেনালে খেলে, হ্যাঁ, এবং এটা নিয়ে ফাইট হচ্ছিল। শেষের দিকে এর সাথে অনেক বাক বিতর্কও লেগে গেছে খেলা শেষে, লাস্ট দিকে। তো ওই একটা টাচই কিন্তু অনেক বড় ব্যাপার সারা খেলায়, যে ডিফেন্ডিং মনোভাব এবং এই টপ ফুটবলের যে বলের আধিপত্য এবং দখল যেটা রাখা, সেই জায়গা থেকে এগিয়ে থাকার পরও সিলি মিস্টেক, এবং একটা যদি আপনি আউট অফ কনসার্ট হন এবং কনসেন্ট্রেশন লুজ করেন ডিফেন্ডিংয়ে, ওইটাই সুযোগ নিয়ে নেয়। বড় টিমের বড় অভিজ্ঞতা, একটা ফিনিশ, ওইটাইকেই কিন্তু কাজ করে দিয়েছে। রাইট, এই ম্যাচের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল, এবং তিনি আগেই বলেছিলেন যে এই বিশ্বকাপের পরে তিনি আর খেলছেন না। স্বাভাবিকভাবেই তার বয়স 41 চলে, এখন আর বিশ্বকাপ খেলার সুযোগও তার সামনে হয়তো থাকবে না। এই আসরে তাকে কেন 90 মিনিট করে খেলানো হয়েছে সেটি নিয়েও অনেক সমালোচনা হয়েছে। গতকালকের ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি পুরোটা সময় খেলেছেন, সেই ম্যাচে তার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি 0 গোল 0 অ্যাসিস্ট, মাত্র 19 বার তিনি বলে টাচ করতে পেরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় বেলায় রোনালদোর পারফরমেন্সের মূল্যায়ন করবে। আমি রোনালদোকে আসলে যেভাবে দেখেছি, আমারও অনেক পছন্দের একটা প্লেয়ার। যখন তার ফর্ম ছিল এর আগের দুটো ওয়ার্ল্ড কাপে, তখন তার টিম এরকম বেটার ছিল না, ইন্ডিভিজুয়ালি সে টিমকে টেনে নিয়ে যেত। আর লাস্টের দিকে এসে এখন মনে হচ্ছে তার টিমগুলি অনেক বেটার, এবং তাদের মিডফিল্ড থেকে ডিফেন্ডিং অনেক ভালো, কিন্তু ওর সাথে কমিউনিকেশন সেরকম হচ্ছিল না। যেহেতু রোনালদোর যে খেলাটা খেলে, আমি মনে করি ইউরোপ থেকে চলে যে এশিয়ান ফুটবল, এটা কিন্তু একটা ডিফারেন্স, এবং এশিয়ান ফুটবলের এই গতি, এই পেস খেলা হয় না, যেটা সৌদি প্রো লিগে ও যখন খেলে। তো ওইখানে ডিফারেন্সিয়াল 2-3টা টিম ভালো, এছাড়া বাকি টিমগুলি অনেক ডিফারেন্স হয়ে যায়। ইউরোপিয়ান লিগের সঙ্গে তো নিশ্চয়ই অনেক বড় একটা ব্যবধান থাকে। সেখানে গোল পাচ্ছে, অনেক গোল উৎসব করছে, ওই জায়গায় ফিট আছে, এবং সে নিজেকে অনেক তৈরি করে রাখে। 41 বছর বয়সেও সে 90 মিনিট খেলতে পারে, বা খেলার যে আগ্রহ তার আছে, সে নামতে চায় না, কোচও তাকে উঠায় না। এত বড় আইডিয়াল প্লেয়ার, যে মাঠে থাকলে যে কোনো সময় গোল হতে পারে। বাট এই পারফরমেন্সটা কি রক্সি আপনার কাছে মনে হয় আইডিয়াল, যে একটা প্লেয়ার এই স্টেজে এই পারফরমেন্স দিয়ে? এটা কখনো অ্যাজ এ কোচ হিসেবে এই পারফরমেন্স এত বড় একটা প্লেয়ারের কাছে টিমের জন্য কোনো কাম্য না। টিমকে আরও বেশি কিছু দেওয়ার মতো ছিল, বা দেওয়া উচিত ছিল। সেই জায়গায় সে কেন করতে পারে নাই বা কেন হয় নাই, সেটা কোচেরও কিছু থাকতে পারে, যে এটা ফরমেশন অনুযায়ী টিম সার্ফার করে। এর আগে দেখা গেছে যে বক্সে সে একটা জায়গা নিয়ে খেলতো, সেখান থেকে কিন্তু এবার প্রচুর উইংয়ে আসছে, এসে বল টাচ করছে। এই টাচ করা যেতে টাচ বেড়েছে 19টা, কিন্তু সফল পাস হিসাবে তার 10টা, তার 9টাই কম। তা দেখা গেল 50% লেস। এই পারফরমেন্সে একটা টপ পজিশনে যে টিমকে লিড বা গোল করে দেওয়ার মতো যে ক্ষমতা, সেটা কিন্তু কম। আমরা যদি পুরো চিন্তা করি মেসি, আমরা যদি চিন্তা করি হ্যারি কেন, আমরা যদি চিন্তা করি আর্লেন হালান্ড, এই যে দুর্দান্ত, এবং এমবাপে আনবিটেবল যে অবস্থা, যে কোনো জায়গা থেকে সে বিট করছে, গোল করছে,
টিমের সতীর্থদের গোল করাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অনেক বেশি। সেই স্ট্যাক্স থেকে কিন্তু রোনাল্ডো অনেক পিছিয়ে ছিল Right. এবং তার টিম কিন্তু এটাই সাফার করেছে। একটা সমালোচনা আছে রক্সি ভাই যে রোনালদোকে খেলানোর কারণে পুরো দলের ব্যালেন্সটা কি আসলে নষ্ট হয়েছে কিনা। পর্তুগাল এবার যে দলটা নিয়ে এসেছে আপনিও বলছেন, এবং এরা সবাই ইউরোপ কাঁপানো ফুটবলাররা, চ্যাম্পিয়ন্স লিগ মাত্র জয় করে এসেছেন যারা, সেই দলের নুনো মেন্দেজরা সেই দলের ফুটবলার, আপনি ব্রুনো ফার্নান্দেজ ইপিএল এর সেরা ফুটবলার, ফুটবলার। আপনার জোয়াও নেভেস, ভিতিনিয়া, সবাই ভিতিনিয়াও Top চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন, হ্যাঁ, পিএসজিতে খেলে রেগুলার এবং টপ রাইট, ফুটবল। এবং দিয়েগো কস্তা থেকে গোলকিপার থেকে শুরু করে পুরো টিমটাই তাদের একেবারে টপ লেভেলের প্লেয়াররা সেই দলে আছে। সেখানে রোনালদোর কারণে ব্যালেন্স নষ্ট হয়েছে, এই ধরনের একটা সমালোচনা পুরো ফুটবল দুনিয়াতেই আছে। আপনার কাছে কি সেটি মনে হয় কিনা? আমার কাছেও সেরকমই একটা মনে হচ্ছিল যে রোনাল্ডোকে কোচ একটু বেশি হাইপ করে রেখেছে এবং রোনাল্ডোর কথা মতো টিমটাকে ব্যালেন্স করে বা চালায়, নাইলে কেন তাকে উঠিয়ে নেওয়া যায় না বা উঠায় না। এক টিম এমন জিনিস, যে পারফরমেন্স করবে, এখানে একটা নাম দিয়ে কিন্তু পারফরমেন্স হয় না, পারফরমেন্স দিয়েই নাম তৈরি হয়। আমি বেস্ট খেললে আমাকে চিনবে। যদি কালকের কালে আরেকটা ম্যাচে যাই, এটা আমরা পরে যাব, যে ইউএসের এগেনস্টে কালকে খেলেছে বেলজিয়ামের যে স্ট্রাইকার চার্লস কেতেলা, একটাই দুর্দান্ত এক ম্যাচে সুযোগ পেয়েছে, এক ম্যাচে সে কাজ করে দিয়েছে। গনসালো রামোস, আমরা সেই বিষয়টা দেখেছি। আমরা গত বিশ্বকাপে আমরা দেখেছি রোনালদোকে এক ম্যাচে ড্রপ করে যখন রামোসকে খেলানো হয়েছিল তিনি হ্যাট্রিক করেছিলেন। এবারও লাস্ট ম্যাচে আমরা ক্রোয়েশিয়ার এগেইনস্টে যখন দেখেছি একেবারে লাস্ট মোমেন্টে যখন রোনালদোকে তোলানো হয়েছে তিনি ডেলিভার করেছেন, দলকে জিতিয়েছেন। অথচ গতকালকের ম্যাচে তাকে কিন্তু 1 মিনিটের জন্য সুযোগ নামানো হয়নি। সেটাই বললাম যে এইটা ওদের একটা টিমের এবং কোচের সাথে কি কাঞ্জসা আছে, টিম সাফার করছে বা টিম কি করছে, এইখানে কিন্তু ওরা এটাকে বলা হয় যে ড্রেসিং রুমের ভিতরে কিছু শব্দ বা থাকে যেটা বাইরে আসে না, ওইভাবে তারা কাজ করে অ্যাজ এ কোচ। এই টিমের সাথে যে লিডারশিপটা অনেক বেশি রোনাল্ডোর প্রাধান্য ছিল, যেটা আমরা বুঝছি, বা এটাকে করে আনে না। কিন্তু টিম জেতানোর জন্য অবভিয়াসলি সে যত বড় প্লেয়ারই হোক, যখন পারফর্ম করবে না টিমের ভালো অবস্থায়। এবং সামনে ওয়ার্ল্ড কাপ কিন্তু পর্তুগালে, এবং পর্তুগালের যে ইয়াং টিমটা এরপরে খেলবে কিন্তু 3টা দেশ নিয়ে, পর্তুগাল, স্পেন এবং হলো মরক্কো, 2030-এর ওয়ার্ল্ড কাপ। তো সেখানে পর্তুগালের এখন থেকে যে টিমের ব্যাপার, যে ইয়াং প্লেয়ারের যে এবং জো ফেলিক্সের সাথে আবার লিও, এই যে 3জন ফরওয়ার্ড, হ্যাঁ লিও, তো এই অ্যাডভান্টেজটা আসলে নেওয়া উচিত ছিল, যেহেতু ডু অর ডাই ম্যাচ, শেষ সুযোগটা একটা জায়গায় যায় বা টিম সাফার করে, যেটা স্পেনের কোচ লাফোন্তে যে চেঞ্জ করার পরে তার টিম কিন্তু বেরিয়ে গেছে। এবং বড় ম্যাচে একটা চান্স, একটাই আপনাকে গোল করতে হবে, এই সুযোগটাও আপনাকে নিতে হবে। রাইট রক্সি ভাই, আমরা গতকালকের ম্যাচে দেখেছি গোল হয়েছে একটি, কিন্তু বেশ কিছু মিস হয়েছে, বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছে। আমরা সেরকম কয়েকটা সুযোগ একটু দেখে নিতে চাই। স্পেনের অ্যাটাক, এটি স্পেনের সুযোগ বেশি ছিল, এটা অফসাইড মনে করে গেছে, এবং এটার নাম হলো ওয়ারজাবালের এই মিস, সেও অনুতপ্ত। যখন ডেলিভারি বল ছিল সে কিন্তু স্টেপ পিছনে ছিল এবং সে কখনোই অফসাইডে নেয়, এটাকে পকেট মিসিং বলে, দুইজন ডিফেন্ডারের মাঝখান থেকে। এবং দিয়াস চিন্তা করছিল, রুবেন দিয়াস, এবং একেবারে 1v1, হ্যাঁ একদম 1v1 এবং ওপেন নেট, রাইট। সেখানে সে তাড়াহুড়া করে এবং লেফট ফুটে ইউজ করে, যার জন্য সে স্পেসটা কম ছিল, কাজ করতে পারেনি। কিন্তু আরেকটা স্প্রে ভিতরে গেলে সে আরো কনফার্ম করতে পারতো। এবং তারও কিন্তু স্পেনের পক্ষে ভালো গোল আছে, অলরেডি 4টা গোল করেছে ভালো অবস্থা থেকে। এই ওয়ার্ল্ড কাপে তিনি বেশ কিছু গোল করেছেন, কিন্তু আমার কাছে ওয়ারজাবালকে আমি জানি না কেন সবচেয়ে ইজিয়েস্ট চান্স মিস করছে স্পেন। আমরা এরপরের সুযোগটা একটু দেখতে চাই। স্পেন আরো কিছু সহজ সুযোগ নষ্ট করেছে। এবং ম্যাচের একেবারে শুরুর দিকেই কিন্তু এই মিসগুলো হয়েছে। হ্যাঁ, প্রথম দিকেই যা শুরু ছিল লামিয়া, এটা গুড সেভ গোলকিপারের কস্টা, সেকেন্ড বলও ভালো সেভ, এটা বেশি দুর্দান্ত সেভ ছিল। এই গোলগুলোর ক্ষেত্রে এই মিসটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আসলে স্পেনের প্লেয়ারদেরকে দোষ দেওয়ার কিছু আছে। আমার কাছে মনে হয় এখানে দিয়েগো কস্তাকেই বেশি ক্রেডিট গোস টু গোলকিপার দিয়েগো কস্তা। এবং কস্তা সেকেন্ড রিফ্লেকশনটা বাম পায়ে ওঠার পরে রাইট সাইডে যে ব্লকটা করেছে, সেটাই সবচেয়ে দুর্দান্ত ছিল। আমরা পর্তুগালের যদি একটা চান্স খুব ভালো ছিল, ইয়ামালের চান্সটা কম, কিন্তু কভার করতে হবে লেফট ফুটে, তখন এটা গোলকিপারের মাঝামাঝি ছিল, কিন্তু ও যেটা মেরেছে এটা ডেঞ্জারাস ছিল। অ্যালেক্স ব্রেন্থ, রোনাল্ডোর নিয়ারেস্ট পোস্ট একটাই সুযোগ পেয়েছিল, একটাই চেয়ে গোলকিপারের সরাসরি মেরেছে।
সিমিওন। রক্সি ভাই, আমি উনাই সিমনকে দেখছিলাম, এই বলটা সেভ করার পরে তার রিয়াকশন দেখেন। নরমালি যেটা হয় যে গোলকিপাররা একটা বল ঠেকানোর পরে তারা সেলিব্রেট করেন বা উল্লাস করেন, মানে এইরকম তাকে খুবই নির্লিপ্ত মনে হচ্ছিল। এবং এই ওয়ার্ল্ড কাপে উনাই সিমন এখন পর্যন্ত কোনো গোল কনসিড করেননি, করেনি এখন এবং পর্যন্ত। সেটি ফিফা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির রেকর্ড। 600 মিনিটের বেশি সময় ধরে তিনি তার নেটটাকে একেবারে সুরক্ষিত রেখেছেন। অবধিরায় বলা চলে যে যত ক্লিন শেট থাকবে তার টিমের মোরাল এবং সে পর্যন্ত তার র্যাঙ্কিং কিন্তু বেরিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু গোলকিপারদেরও চ্যালেঞ্জ। এবার কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে গোলকিপারদেরও খেলা দেখছি। অনেক ছোট টিমের গোলকিপাররা কিন্তু সুপারস্টার হয়েছে। তার মধ্যে কেপ ভার্দের গোলকিপার, আমরা যদি ইরানের গোলকিপারকে বলি, তারপর কঙ্গোর গোলকিপারকে বলি, তারা আনবিটেনলি পুরো খেলার মধ্যে গোল খাওয়ার পরেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তাহলে তার সেভের পার্সেন্টেজ কত থাকে? একটা গোলকিপার 6, 7, 8টা পর্যন্ত সেভ দিয়েছে। নর্মালি এখানে সিমিওনকে সেটাই দেখা যাচ্ছিল। রোনাল্ডোর যে শট, এটা সেভ করবেই স্বাভাবিক, সেই জায়গা থেকে অনেক ডিফিকাল্ট না, অ্যাঙ্গেলটা অনেক বেশি নিয়ে গেছে, ওখান থেকে স্পেস আর নেই, গোল করবে যে ওই কোয়ালিটি ছিল না। রাইট। এরপর আমরা একটু গোলটা দেখতে পারি। বেশ কিছু মিস দেখছিলাম, সহজ সুযোগগুলো এই এখান থেকে শুরু করেছেন, হয়। তবে শেষ মুহূর্তে ফার্স্ট টাচটা এই যে দুইটা ডিফেন্ডারের মাঝখান থেকে, ব্লাইন্ড ডিফেন্ডার এবং ফিনিশ। তখন দেখেন মাত্র এক্সট্রা টাইম শুরু হয়েছে, হ্যাঁ, 90 মিনিটের মধ্যে কয় সেকেন্ড, তখনই গোল খায়। 90টা মিনিট দুটো দল লড়াই করলো, এরপর একেবারে শেষ মুহূর্তে এসে গোলটা খুব ক্যাজুয়ালি খুব একটা গোল হয়েছে। এত ভালো জায়গা থেকে গোল হয় না। এই যে লাইন ব্রেকিং, দুটো সেন্টার ব্যাকের মাঝখানে সে সুন্দর জায়গা নিয়ে ফেলছে রোমেরো, কিন্তু 1-2 করে ওর সাথে। এটা বেসিক্যালি একটা ফ্রি কিক ছিল, তারা শর্ট ফ্রি কিক নিয়েছে এবং কথা বলতে বলতে ওরা ওটাকে খুব ফাস্ট স্টার্ট করে দেয়, যে ওরা তৈরি হওয়ার আগেই এই ভিতর দিকে নাম্বার ফেরান তোরেসকেও কিন্তু বদলি হিসেবে নামানো হয়েছিল, করতে পারেনি এবং পায়ের ফাঁক দিয়ে এটা দুর্দান্ত একটা পাস করে, যেহেতু এখানে অনেক স্পেস ছিল এবং সেও গোলকিপারকে আসতে দেনে, তার আগেই কিন্তু ফিনিশ করেছে। এবং যদি বলের এটা গোলকিপারদের বলি আমরা, পজিশন ব্লক টু সেফ, কাছে যে ব্লক করে তাহলে চান্স কম হয়ে যায়, মারতে পারে না, জায়গা পায় না। যেটা সেদিন আমরা যদি ব্রাজিলের গোল মনে করে, যে অ্যানরি যে বলটা মিস করেছিল এত সুযোগ থেকে নামার পরে, এনরিক। রাইট। শেষ পর্যন্ত যেটি হলো যে এই এক গোলের মাধ্যমে স্পেন উঠে গেল এবং ডিজার্ভিং টিম হিসেবেই তারা উঠেছে। তবে পর্তুগালের বিদায় নেওয়াতে বাংলাদেশের সমর্থকরা, আমরা যারা ফুটবলটা আসলে পছন্দ করি, ফুটবলটা যারা দেখে বাংলাদেশে, আমরা দেখি যে মোটামুটি দুটো ভাগে বিভক্ত থাকে ব্রাজিল আর্জেন্টিনা। এর বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে আলাদা একটা ফ্যান বেস কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছিল। সেই ফ্যান বেসটার জন্য বিশ্বকাপটা অনেকটা শেষ হয়ে গেল মনে হয়। রক্সি ভাই, এটা বাংলাদেশের ফুটবল মানে যারা ফুটবল সমর্থকরা আছেন তাদের জন্য অনেকটা হার্ট ব্রেকিং ব্যাপার। অবশ্যই আসলে সমর্থকরা যখন তাদের টিমকে পারফরমেন্স করতে না দেখে এবং হারার পরে বাড়ি ফিরছে, আসলে তাদেরও নিমোনাইজ আস্তে আস্তে। আমরা যেই উত্তেজনা বড় পর্দায় আমরা টিএসসি বলি বা ধানমন্ডির এলাকায় বিভিন্ন স্থানে যেখানে হচ্ছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে দর্শক তারা গুটিয়ে তারা বাসার দিকে ফিরছে এবং মন মলিনতা এবং ভিতর থেকে একটা আক্ষেপ দুঃখ নিয়ে কিন্তু ফিরছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত চিন্তা করলে আর্জেন্টিনা বেঁচে আছে এবং একাই তারা লড়ছে এবং ফুটবল হয়ে গেছে এক পেশে। ল্যাটিন আমেরিকার একটা টিম আর বাকি সব কিন্তু ইউরোপের টিম আসছে। রাইট। রক্সি ভাই, আমরা আরো আলোচনা করব বিশ্বকাপ নিয়েই, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। রক্সি ভাই, আমরা স্পেন এবং পর্তুগাল ম্যাচ নিয়ে কথা বলছিলাম। গতকাল রাতে আরও একটি ম্যাচ হয়েছে, বেলজিয়াম, গতকাল রাতে না বেসিক্যালি আজকে আমাদের এখানে আজকে সকালবেলায় বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল। আমরা দেখছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটাতে যুক্তরাষ্ট্রকে একটা অন্যরকম চেহারায় দেখা যাচ্ছিল। একেবারে গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ 16 পর্যন্ত তারা যেভাবে উঠে এসেছে, আমরা বলছিলাম উড়ন্ত সূচনা, সেখান থেকে তাদেরকে একেবারে মাটিতে নামিয়ে আনলো বেলজিয়াম। এবং ডিজার্ভিং টিম হিসেবে অবশ্যই হট ফেভারিট টিম হিসেবে বেলজিয়াম জয় পেয়েছে। বাট যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের ম্যাচটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে আরেকটা বিষয় দেখা ছিল, সেটি হচ্ছে যে বলোগানকে যেভাবে ফেরানো হলো। ফুটবলে রেড কার্ডের পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই এই এত বছর ধরে সেটাই চলছিল। কিন্তু যেভাবে তাকে ফেরানো হলো, পুরো সব সিস্টেমকে, পুরো নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আপনার কাছে কি মনে হয় যে এই রেজাল্টটা সেটা একটা পয়েটিক জাস্টিস, প্রকৃতির বিচার বলে, যেটি প্রকৃতির বিচার বলে? আমি যেটা আমার জ্ঞানের মধ্যে যতদিন ফুটবল খেলেছি এবং তার আগে যতদিন থেকে খেলা দেখি, সেখানে ফিফার কোনো আইন কখনোই কারোর জন্য চেঞ্জ হয় না। ফিফা এত বড় স্ট্রং এবং সারা ওয়ার্ল্ড শাসন করে ফুটবলের ক্ষেত্রে, এবং কোনো রাজনীতি তাদের কাছে আসে না। আমি জানি না কেন কত বড় শক্তি পিছন থেকে কাজ করেছে এবং ফুটবলের ইতিহাসে সব রকম রেকর্ড ব্রেক করে যেই প্লেয়ার খেলার কথাই না, সেই প্লেয়ার আবার কীভাবে খেলছে। এখানে আসলে ফুটবলকে এবং
ফিফাকে বৃদ্ধ আঙ্গুল দেখানোর মতোই, এবং এইভাবে চললে ফুটবলের যে সৌন্দর্য এটা কিন্তু কখনোই আমরা মেনে নিতে পারি না, আবার কেউ হবে না। কিন্তু উপরে আল্লাহ একজন আছে, তার বিচার সবসময় সুষ্ঠু, সে প্রমাণ করে এবং এই দিয়েছে। বিশ্বকাপটাতে শুধু এটাই না রক্সি ভাই, আপনি দেখবেন যে ইরানের ফুটবলারদেরকে যেভাবে যে একটা অমানবিক সিস্টেমের মাধ্যমে তাদেরকে খেলানো হয়েছে, তারা ম্যাচের আগের দিন তারা জার্নি করে সেখানে এসেছেন, ম্যাচ খেলেছেন, আবার সেদিনই ব্যাক করতে হয়েছে। কোন ফুটবলারের পক্ষে কি রক্সি ভাই এটা সম্ভব? না, এটা দুইটা দেশে এভাবে জার্নি করা ম্যাচ ডেতে এটা কখনোই অবভিয়াসলি না। এমনি একটা টিম যেখানে যাবে তার নিয়মে আছে, হ্যাঁ বেস ব্যান্ড বা ওদেরকে ক্যাম্প বলা হয়, সেখানে তারা প্র্যাকটিসের জন্য আসে এবং তৈরি হয়। কিন্তু যখন খেলা যেখানে থেকে সেই ভেন্যুর সেই মাঠের খুব কাছাকাছি তাদেরকে রাখতে হবে, এবং 20 থেকে 25 মিনিটে যেতে পারে সেই ফ্যাসিলিটি রাখতে হয়। Right. সেখানে তারা জার্নি করছে, আবার তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এমন না যে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে, বলা হচ্ছে 1 ঘন্টার মধ্যে মাঠ ছাড়তে হবে। এই যে আন্ডার প্রেশার, এটা মানসিক হয় না। ফুটবলে এত বড় একটা খেলা, সেখান থেকে রাজনীতির ভিতরে এবং এই পলিটিক্স, এটা ইরানের সাথে আসলে খুব বড় ইনজাস্টিস করা। এবং শুধু ইরান না, এখানে যারই সাথে করে এটা সেনেগালের একজন রেফারিকে আমরা দেখেছি যে দেখতে, হ্যাঁ, দেশ থেকে আসতেই দেয় না ফিফার সুদানের একজন রেফারিকে। হ্যাঁ। আমরা দেখেছি বেশ কিছু প্লেয়ার, বেশ কিছু আফ্রিকান অনেকগুলো দেশের প্লেয়ারদের সঙ্গে, কোচিং স্টাফদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয়েছে, ভিসা নিষেধাজ্ঞা সহ নানা ধরনের হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা ওয়ার্ল্ড কাপে আসলে ফুটবলাররা খেলবেন একেবারে ফ্রেশ মাইন্ডে, হ্যাঁ, শুধুমাত্র focus মাঠে থাকবে। ফোকাস করবেন। হ্যাঁ। সেখানে তাদেরকে যেভাবে আসলে চাপের মুখে রাখা হয়, মাঠের বাইরে অনেক কিছু নিয়ে তাদের চিন্তা করা হচ্ছে। মেসির মতো লিজেন্ডারি প্লেয়ার, তাকে নাজেহাল করছে, এয়ারপোর্টে নামার পরে Search তার করা হচ্ছে। ব্যাগকে 2 ঘন্টা ধরে সার্চ করা হচ্ছে। এখানে একটা কি মানসিকতা বা কি আছে আমারও বোধগম্য হচ্ছে না ফুটবল নিয়ে। আর যদি চিন্তা করা হয়, যে ম্যাচটা চিন্তা করেছে ইউএসএ, তাদের যে বৈশ্বিক এবং বাইরের ব্যাক বিহাইন্ডে যে পাওয়ারটা দেখাতে গেছে, সেটা কিন্তু একেবারে অবভিয়াসলি উপরে আল্লাহর যে একটা জাস্টিস থাকে সেটা কিন্তু প্রমাণ করেছে। যে উড়ন্ত আমেরিকাকে আমরা দেখেছি, ইউএসএ যেইভাবে খেলেছে মাঠে এবং মাঠের বাইরে, এত সুন্দর এবার টিম ছিল, যে এত পেজ, এত পাওয়ার, সেখানে কিন্তু কালকের ম্যাচে মনে হচ্ছে একদম একটা আনকরা একেবারে নতুন novice team। একটা দল মনে হচ্ছে। কোনো ফুটবলই খেলতে পারে না বা হয় নাই তাদের কাছে। রাইট। আমরা বেলজিয়ামের গোলগুলো একটু দেখে নিতে পারি। সেক্ষেত্রে বেলজিয়াম, আমরা যেটি দেখেছি, একেবারে ক্যালকুলেটিভ ফুটবল খেলেছে, যুক্তরাষ্ট্রকে একেবারে মাটিতেই নামিয়ে এনেছিল আসলে। অনেকদিন পরে বেলজিয়াম তাদের স্বাভাবিক খেলা, আমরা যেটা বেলজিয়ামকে মনে করছিলাম, বারবার বলছিল যে Right. একটু বয়স্ক প্লেয়ার নিয়ে তারা খেলে এবং সেই চেঞ্জগুলি নিয়ে। কালকে কোচ কিন্তু 3টে প্লেয়ারকে খেলায় নাই, এবং তাদের সবচেয়ে বেস্ট প্লেয়ার, ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার ব্রুনো, কেভিন ডি ক্যাভিন ব্রুইনা। ব্রুনো, তাকে কিন্তু নামানোই হয়নি। হ্যাঁ, এবং ডুকো আর লুকাকুকে পরে সেকেন্ড হাফে নামিয়েও কিন্তু তারা রেজাল্ট করেছে। সেকেন্ড হাফে যে আরো 2টো গোল করছে, লুকাকু গোল করছে, লুকাকু গোল প্রত্যেক করেছে ম্যাচে সে একেবারে। চেঞ্জিং এ নামার পরে সে গোল পাচ্ছে। অ্যাডেড টাইমে তিনি গোল করেছেন। তার আগে এই গোলটা অনেকটাই সবগুলো ডিফেন্ডারকে বোকা বানিয়ে অনেকটা হ্যাঁ, এইখানে যে একটা শেপ থাকে এবং ব্রেকিং মুভ, 4টা ডিফেন্ডারের মাঝখান থেকে কিন্তু সে ওপেন ফেস করছে। হ্যাঁ, চার্লস দুর্দান্ত টাচ, একটা সফট ফিনিশিং, এখানে আর কিছু করার থাকে না কাউকে, যেটাকে আমরা ট্যাপ ইন বলি আর কি। ট্যাপিং বলে। হ্যাঁ, এখানে সফট টাচ করলো, এখানে বলের পেটে মারা। পরের গোলটাও তার পা থেকেই এসেছে। আমরা এর পরের গোলটাও দেখে নিতে পারি একই সঙ্গে। ট্রেসো, নাম্বার 10 ট্রেসো, রাইট, একেবারে বলা চলে নিয়মিত বিরতিতেই তারা গোলের দেখা। গোলে দাবি। হ্যাঁ, অ্যাসিস্টগুলি খুব ভালো ছিল, যেই জায়গা থেকে গোল করার মতো। এবং মজার ব্যাপার হচ্ছে রক্সি ভাই, এই গোলটা এসেছে ইউএসএ গোল করার 2 মিনিটের মাথায়। হ্যাঁ, ওরা 2 মিনিট আগে কিন্তু ইউএসএ রিটার্ন করেছে একটা বল, ইয়াতে ওরাও ফ্রি কিক থেকে গোলটা করে। চার্লস টেকালরে এখানে যেটা দেখা গেছে, তার হাইটটা 2টো ডিফেন্ডারের পিছন থেকে ওদেরকে ফেন্ট করে, এবং ওই যে হাতে পুশ করছিল, কিন্তু সে জাম্প করার আগে ও জাম্প করেছে। দেখেন, ডিফেন্ডারে ওঠার আগে ওর জাম্প করে, এবং ও তখন ওই দেখেন কত উপরে এই যে ফিনিশ করেছে। এটা অনেকটা আছে আর্লিং হাল্যান্ডের গোলের মতো, চিন্তা করেন। Right. আগের দিন ব্রাজিলের ঠিক পিছন থেকে গাব্রিয়েলাকে এই মিডটাই করে ওদের ক্যাপ্টেন অ্যাডাম রায়ান, এই 13 নম্বর, ওকে শুদ্ধ পুশ করেছে বলেন। রাইট, আমরা বেলজিয়ামের পরের গোলগুলো একটু দেখে নিতে পারি একই সঙ্গে। 4টা গোলই ভালো ছিল, দুর্দান্ত গোল ছিল বেলজিয়ামের গোলগুলি, এবং পুরো স্টেডিয়ামের এগেনস্টে, সাপোর্টারের এগেনস্টে এই গোল করার পরে উজ্জীবিত হওয়া টিমের জিনিস, এটা এই গোলটা অনেকটাই গোলকিপার বড় মিস্টেক। এন্ড গোলকিপাররা যখন আউট অফ দ্য বার আসে, তখন তার রেসপন্সিবিলিটি বেশি, এবং সে ইজিয়েস্ট এটা ক্লিয়ার করতে হবে। Exactly, না option তাকে থাকলে বলটা তাকে clear pass করা দিয়ে উচিত দিবে। ছিল। হ্যাঁ, জি। আমি বল ডিফেন্স করব, ওই জায়গায় আবার নিজে খেলতে চেয়েছে, ওখানে অলরেডি তার পিছনে কিন্তু স্ট্রাইকার আছে। এখানে বোঝা গেছে তখন আমেরিকা অনেক আগেই এই ম্যাচ থেকে আপসেট অবস্থা, তাদের প্রেশারটা নিতে পারছে না।
কত ক্লিন, তিনটা প্লেয়ার আছে। কনসেন্ট্রেশন হ্যাঁ, লুজ ছিল বারবার। হ্যাঁ, এই যে ওর পাশে প্লেয়ার লম্বা ড্রপ আছে, উড়ে ক্লিয়ার করবে, এখন খেলতে গেছে তখনই পিছন থেকে সে প্রেস করেছে এবং যেদিকে বল করেছে তার বিপদ বিপদ নিজেই ডেকে এনেছে। এবং যে এক্ষেত্রে আসলে ডিফেন্ডার যিনি ছিলেনও তার খুব বেশি কিছু Captain। করার ছিল না। আমরা এর পরের গোলটা রোমেলু লুকাকুর গোলটাও দেখে নিতে পারি একই হ্যাঁ। সঙ্গে। এটাও এখানে ভুল করে, একই জিনিস, থ্রো কর, ক্লিয়ার কর, এই যে মিস্টেক করেছে, এখানে লুকাকু বল পাবে। দেখেন এই যে ওর পায়ে লেগে লুকাকু, এবং বক্সের ভিতরে এক্সপিরিয়েন্স প্লেয়ার, একটা টাচ একটাই গোল। লুকাকু যদিও এখন তার প্রাইম টাইমে নাই, কিন্তু একটা না। সময় পর্যন্ত ইউরোপ ডমিনেট ডমিনেট করেছে এবং টপ টিমে খেলেছে, চেলসিতে খেলেছে, ওখানে ইতালিতে ও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং ইতালিকে জুভেন্টাস এবং ইন্টার মিলান দুইটা টিমেই খেলে দুইবার চ্যাম্পিয়ন করেছে। রাইট। সেই লুকাকুর এক্সপেরিয়েন্স তো এখনো আছে। হ্যাঁ, বক্সে সে এখনো অবিরল এবং অনেক কনফিডেন্ট, এবং ওই অল্প অনেক সময়ের বেশি মধ্যে বল dangerous পেলে সে গোল করতে পারে এবং সেটা প্রমাণ করেই যাচ্ছে। রাইট। ইউএসএ যে গোলটা করেছে, একটাই গোল তারা শোধ করেছিল, তখন পর্যন্ত তারা ম্যাচে ফেরার চেষ্টা করছিল। আমরা একটু ইউএস এর গোলটাও দেখে নিতে পারি। ফ্রি কিকে স্পেশালিস্ট, একটা খুব ভালো একটা ফ্রি কিক করে। ম্যাকওয়েন এবং কিলম্যান। কিলম্যানের এই গোল কিন্তু ক্রেডিট গোলকিপার এখানে কর্তোয়া, ইজিয়েস্ট বলটা পায় এখানে এটা ডিফ্লেক্টেড শট। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ব্যাপার থেকে, যখন বল জাম্প করেছে শেষ মুহূর্তে মাথায় ক্লিয়ার লেগে। করতে গিয়ে ওর মাথায় লাগে, মানে মাথায় লেগে বলের যে পজিশন এটা চেঞ্জ হয়ে যায়। কর্তোয়া রাইট সাইডে যাচ্ছিল, এটা সেন্টারে চলে গেছে এবং রিফ্লেকশন এই জায়গায় হয় না। এছাড়া কালকে কর্তোয়ার পারফরমেন্স অনেক বেটার ছিল এবং টিম পারফরমেন্স, সে আবারও এক যে ওয়ার্ল্ড বেস্ট গোলকিপারদের একজন, এবং তার টিম আবার কোয়ার্টার ফাইনালে চলে আসছে, তাকে আরও কিছু দেওয়ার মতো আছে টিমের। রাইট। বেলজিয়ামের বলা হচ্ছিল যে গোল্ডেন জেনারেশনটা তাদের গোল্ডেন 14 টাইমটা চলে পার করে গেছে, এসেছে, 18 তে পার এটা হয়ে গেছে। বলছিল। বাট আমরা আজকের যে খেলাটা দেখলাম সেখানে তাদেরকে গোল্ডেন টাইমের বা প্রাইম টাইমের ফুটবলিং পারফরমেন্স আমরা তাদের দেখেছি। পরের ম্যাচটায় তাদের খেলতে হবে স্পেনের এগেইনস্টে, রক্সি ভাই। আবার একটা আমরা ভালো ফুটবল দেখব, যেহেতু ইউরোপ মানেই বল পজিশন এবং মিডফিল্ডের দখল, সেই জায়গা থেকে স্পেনকে সবচেয়ে উপরে রাখা হয় এবং টিকি টাকাতে বল পজিশনে সবচেয়ে বেশি অবস্থা থাকে, এবং বেলজিয়াম যেটা খেলেছে সেই জায়গা থেকে বেলজিয়ামকেও ছেড়ে দেওয়ার মতো না, এবং বেলজিয়ামের পজিশনালি এবং কাউন্টার পেস টিমে এই যে গোল পেয়েছে, সেটা কিন্তু একটা টিমের জন্য অনেক বড় মোরাল আপ করে, টিম অনেক ভালো অবস্থায় থাকে, ভালো শেপে থাকে। তারপরে এইগুলি ম্যাচ কিন্তু আমরা বললাম যে ওয়ার্ল্ড কাপ যখন শেষের দিকে আসছে, কোয়ার্টার ফাইনাল মানে আপনি আরো হাই ভোল্টেজ, আরো ভালো ম্যাচ দেখবেন, আবার একটা বেস্ট টিম কিন্তু বাদ হয়ে যাবে। রাইট। এবং আমরা দারুণ দারুণ সব ম্যাচ দেখবো, সেটার অপেক্ষায় থাকতে পারি। রক্সি ভাই, আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। রক্সি ভাই, গতকালের ম্যাচগুলো বা আজকের ম্যাচগুলো নিয়ে আলাপ করছিলাম। আমরা একটু আজকে রাতে যে খেলাটা আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই, আর্জেন্টিনা। ইজিপ্ট। আমরা একটু আগেই বলছিলাম যে বাংলাদেশের ফ্যানবেজদের জন্য মোটামুটি ফ্যানবেজের একটা বড় অংশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আরেকটা যে অংশের বিশ্বকাপটা এখনো বাকি আছে, সেই দলটা আজকে নামছে। তার আগে একটা আশঙ্কা তৈরি হয়েছে, যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার চলে গেছেন, লিওনেল মেসি কি আসলে চলে যাবেন না থাকবেন? না, অবশ্যই না। আর্জেন্টিনা যেই ফর্মে আছে এবং মেসি যেই অবস্থায় আছে, সেটাকে বলা হচ্ছে না এখান থেকে চলে যাওয়া। আর্জেন্টিনা চলে যাওয়ার মতো টিম না আমার হিসাবে, এবং আর্জেন্টিনা যেই ফুটবল খেলছে এবং সাপোর্টারদের অনুপ্রেরণা উচ্ছ্বাসে একটা অবস্থানে আছে। এখন বাকি হলো ম্যাচ পারফরমেন্স কিন্তু মাঠে সব টিমই খেলতে আসে, তাদের কিন্তু গুড ডে ব্যাড ডে যায়। একদিন খারাপ হলে এমন অবস্থা হয় যে সেই জায়গা থেকে বের হয়ে আসা বা বাদ পড়ার সংখ্যা অনেক বেশি থাকে যদি পারফর্ম না করতে পারে। তো সেই জায়গা থেকে লাস্ট যেটা আমি মনে করি, সেটা সেই পরীক্ষা কিন্তু কেপে ভার্দের সাথে অলরেডি আর্জেন্টিনার হয়ে গেছে, এবং স্কলনি এই টিম নিয়ে হ্যাঁ এত প্রেশার ছিল 3-2, যেই জায়গা থেকে লাস্ট মোমেন্টে এক্সট্রা টাইমে যাওয়ার আগে গোল করে বের হয়ে এসছে, এবং ওই গোলেরও একটা বিতর্কিত কিছু ছিল, এবং এটা বলে যদি হলে ডিফ্লেকশন টাফ, লাস্ট গোল যখন রোমেলো হেড করে, সেই ওই বল লেগে তারপরে গোল হয়। তো এটাই আসলে লাকি, এবং আপনাকে টিম উইনিং হলে, আপনাকে ওয়ার্ল্ড কাপ জিততে হলে একটা ফেভার লাগবে, এমন এমন জায়গায় ফেভার, সেটা হলো গোলের ক্ষেত্রে। ফুটবল গোলের খেলা, গোল ফেভার করলে আপনি বের হয়ে গেলে। স্পেন আর চিন্তা করেন, যদি ওই সময় গোল না হয়, এক্সট্রা টাইম, তারপর আরও 30 মিনিট খেলতে হতো, 30 মিনিট এবং যে কোনো কিছু হয় যে ট্রাই ব্রেকার পর্যন্ত যাওয়া। তো আর্জেন্টিনা যে শেপে আছে, যা ফুটবল খেলছে, হয়তো আজকের ম্যাচে আমরা 2-1 প্লেয়ার চেঞ্জ দেখব। এটা স্কলনির নিজের থিঙ্কিংয়ে এবং অনেক বড় মাপের কোচ, সে এই টিমকে
দুটো ওয়ার্ল্ড কাপ খেলে এটা 3 নম্বর, মানে 12 বছর ধরে হ্যান্ডেল করছে। একটা কোচের জন্য 12 বছর। 12 বছর না, তিনি 2019 সালে দায়িত্ব নিয়েছিলেন, দুটো 10 কোপা তিনি জিতিয়েছেন, কোপা কাপে। একটা বিশ্বকাপ তিনি জিতিয়েছেন, এর আগে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দলের সঙ্গে দায়িত্ব ছিল। পালন করেছেন। এই দলটাকে তিনি খুব ভালোভাবে চেনেন। আমি একটা যেই প্রশ্নটা আমি করতে চাই রক্সি ভাই, সেটা হচ্ছে যে মেসি, রোনালদো এবং নেইমার চলে যাওয়াতে লিওনেল মেসি কি কিছুটা চাপ ফিল করবেন কিনা? এটা একটা প্রফেশনাল প্লেয়ারের এই জিনিসটা আমার মনের দিক থেকে মনে হয় না এরকম চাপ ফিলিস করছে। সে তার টিম নিয়েই ফোকাস করছে, কে চলে গেল কে আছে দেখার নাই। এখন যারা আছে তাদের সাথে কাদের মোকাবেলা হবে, এই স্ট্যাক্স এবং এই পরিসংখ্যান কিন্তু দেয়া আছে, কার পরে কাকে মুভ করতে হবে, কার সাথে খেলতে হবে, সেভাবেই তাদের প্রি প্ল্যান থাকে। এবং সবাই কিন্তু সবার ম্যাচ দেখে এবং কি ম্যাচ খেলেছে, ব্রাজিল কি অবস্থায় ছিল এই টিম। আমরা আগেও বলেছি এটা কোয়ার্টার ফাইনাল যাওয়ার মতো নয়, এত ভাঙা চোরা টিমকে জোড়া দিয়ে এত অল্প সময়ের জন্য। হ্যাঁ, এবং পর্তুগালও যে ফুটবল খেলছিল সেই জায়গা থেকে রোনাল্ডোর যে পার্টিসিপেশন, এটাও কিন্তু মনে দাগ করার মতো না। অ্যাজ এ টপ প্লেয়ার হিসাবে টিমের যে লিডিং অবস্থা, সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, সেখানে ইংল্যান্ড অনেক এগিয়ে আছে। হ্যারিকেনের পারফরমেন্স আমরা যদি অ্যাজ এ হারিকেন বলে আর্লিং হাল্যান্ডকে চিন্তা করে নরওয়ে টিমকে নিয়ে গেছে, একটা স্ট্রাইকার, দুটো গোল এত সময় টিমের জন্য। তো এইটা আপনাকে পারফরমেন্স করতে হবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। মেসি সেই দায়িত্ব নিয়েছে এবং সে অনেক বেশি রেসপন্সিবল, টিমের কুশল মোমেন্টে এবং টিমের জন্য দুর্দান্ত পারফর্ম করে টিমকে একটা জায়গায় নিয়ে আসছে। এবং সেই টিমের শেপে, লিডারশিপে এই টিম কিন্তু অনেক বেশি উজ্জীবিত এবং উন্মাদিত। কিন্তু রক্সি ভাই, এটা কি একটু কনসার্নিং ব্যাপার নাকি যে লিওনেল মেসি ছাড়া তার দলের আর কোনো স্ট্রাইকার গোল পাচ্ছেন না? হুলিয়ান আলভারেজ এবং লতারো মার্টিনেজকে আমরা দেখছি বদলি করে বা সাবস্টিটিউট হিসেবে তারা খেলছেন। লতারো মার্টিনেজ স্টার্ট করছেন, হুলিয়ান আলভারেজ বদলি হিসেবে খেলছেন। আলমাদাকে আমরা ক্লাবে কিন্তু আমরা তাকে রেগুলার গোল করতে দেখি, যদি এখন অ্যাথলেটিকোতে এসেছেন, তার আগে মেজর লিগ সকারে খেলেছেন, সেখানে আমরা তাকে রেগুলার গোল করতে দেখতাম। নিকো গঞ্জালেসকে খেলানো হচ্ছে বারবার, বাট এই প্লেয়ারদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো গোল পায়নি আর্জেন্টিনা। এটা কি আশঙ্কার ব্যাপার কি? লাস্ট ম্যাচে আমরা গোল পেয়েছি, কিন্তু যারা গোল করার যাদেরকে চিন্তা করেছে তারা না, তারা গোল দুইটাই কিন্তু করেনি। সেন্টার ব্যাক থেকে যে গোল করেছে, মার্টিনেজ এবং রোমেলো, ক্রিস্টিয়ান রোমেলো। দুটাই সেট পিস থেকে গোল হওয়া, এটা গেল ডিফিকাল্ট। এবং সেট পিস কিন্তু ফুটবলের পার্ট। এখন কিন্তু ফিল্ড গোলের চেয়ে সেট পিসে গোল হয়, দীর্ঘদেহী ডিফেন্ডাররাই হেডে এগুলো অ্যাপ্লিমেন্ট করে এবং সেখান থেকে গোল বেরিয়ে আসে। বাট তাদের কাছ থেকে তো আপনি গোল এক্সপেক্ট করেন না, বা তারা না। প্রতিদিন গোল এনে দিবে সে ধরনের এটাও কোনো না। একটা টিম উইন করতে হলে যে অ্যাটাকিং ফুটবল, যা ফুটবল নিয়ে আমরা চিন্তা করি, এবং ফুটবলে যে মেরুদণ্ড অ্যাটাক আর এবং মিডফিল্ডার যে সমন্বয়, সেখান থেকে গোল হওয়া। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি আসলে সবার ভিতরেই সেই ধারণা, কারণ আর্জেন্টিনা মেসি বেসিক টিম খেলে, মেসি ম্যাচকে কন্ট্রোল করে এবং ফুল ফিলোসফি ঘুরে টুরে কিন্তু মেসির কাছে আছে। মেসি অনেক সময় ধরে সেই রান করে না, তার ওই বয়সে নেই, কিন্তু এমন একটা পজিশনে দাঁড়ায়, পুরো ফুটবল চেঞ্জ করা হলো, সবাই পাস খেলতে খেলতে একটা জায়গায় নিয়ে আসে, এটাকে বলে আমরা ওভারলোড। যদি লেফট সাইডে ওভারলোড করে, রাইট সাইডটা পুরো ফাঁকা থাকে, ফাইনাল বলটা কিন্তু রাইট সাইডে যাবে। তখন টিম যখন দৌড়ে রাইট সাইডে প্রেস করতে যায়, তখন মেসি কিন্তু তাদের লেফট সাইডে ওপেন হয়ে যায়। এই কানেক্টিংগুলি কিন্তু ফুটবলের আর্জেন্টিনার ফিলোসফি, যেটা দেখি। এবং মেসিকে স্পেস দিলে মেসি এখনও উইথ বলে অনেক ফাস্ট এবং ক্লিনিং ফিনিশার, তার শুটের গতি এবং টুয়ার্ডস দ্য টার্গেট অনেক বেটার। সেই জন্যই জিনিস, মানে একটা কোচ যখনই তার কি প্লেয়ার এরকম থাকে এবং ডেঞ্জারাস অবস্থায়, তাকে নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা করি, আমার টিমের কে বেটার বা আমরা কি খেলবো। ছোট একটা উদাহরণ দিই, বসুন্ধরা টিমস আমরা এবার খেলেছে একটা ফরেনার নিয়ে, সেটা ছিল ডোরিয়েলটন, একটা স্ট্রাইকার ব্রাজিলিয়ান। আমাদের লোকাল ফুটবল প্লেয়ারদেরকে সব কম্বিনেশন করে একটা বা দুইটা বল আমরা ডোরিয়েলটনকে দিতাম, ডোরিয়েলটন ওই দুইটা থেকে একটা রেশিও এত ভালো যে একটা গোল করতোই। মানে একজনকে কেন্দ্র করে পুরো প্ল্যানটাই থাকে এরকম। হ্যাঁ, যদি না থাকে বা ব্যথা পায় বা ইনজুরিতে যায়, তখন আমাদের প্ল্যান 2 এবং প্ল্যান 3 থাকেই, তখন কাকে ফেস করবে এবং কে হবে ওই জায়গাটা, তখন প্ল্যান ওইভাবেই ফুটবল খেলে। সেই জায়গা থেকে আমি মনে করি না। তারপরে বলেছি যে গুড ডে ব্যাড ডে আছে, একদিন গুড ডে ব্যাড ডে যেতেই পারে, সেই দিনে পারফরমেন্স করতে পারে নাই বা হয় নাই বা খেলতে পারে নাই, তখন একটা প্রেশার পড়ে, যেটা কেপে ভার্দে তার আর্জেন্টিনাকে কিন্তু দিয়েছে, সেইভাবে চিন্তা করা হয়নি। কিন্তু সেই টিম 2-2 গোলে ড্র করেছে এবং তারা কিন্তু লো ব্লক ডিফেন্ডিং করেনি। ট্রানজিশন পিরিয়ডে কাউন্টার অ্যাটাকে অনেক ভালো গোল করেছে এবং ফিল্ড গোল করেছে, যেই গোল মার্টিনেজের খাওয়ার কথা না, সেই গোলও মার্টিনেজের মতো গোলকিপারও বিট করে, এবং ডিফেন্ডার মার্টিনেজ, হ্যাঁ, লিসান্ড্রো মার্টিনেজ আর গোলকিপার মার্টিনেজের এমিলিয়ান মার্টিনেজের যে ব্লক পজিশন, সেই জায়গা থেকে স্পেস করে এবং নেয়ার পোস্ট থেকে ফার পোস্টে গোল করেছে, দুর্দান্ত গোল ছিল। তো সেই চিন্তা করলে বেস্ট ফুটবলে এখন পর্যন্ত আমরা খেলবো হলো মিশরের সাথে। মিশরের কিন্তু মোহাম্মদ সালাহ আছে এবং সালাহ নেতৃত্বে কিন্তু এই টিমটা অনেক বেটার করছে। তাদের
নেশন আফ্রিকান কাপে যে খেলা সেখান থেকে আফ্রিকান কাপ অফ নেশনস। কাপ অফ নেশনে সেখানে তাদের কিন্তু গুড পারফরমেন্স, এবং ওখানে আরেকটা টিম আছে সেটা হলো মরক্কো। আমরা এখনকার ফুটবলের সবচেয়ে বেটার যে টিম পারফরমেন্স মনে করি সেটা আফ্রিকানের মরক্কো, এবং বড় সব ধরনের টিমকে তারা চ্যালেঞ্জ দিতে পারে। এখন নেতৃত্ব সালা কিন্তু তার পজিশন চেঞ্জ করে, তাই সে কিন্তু আমরা সবসময় দেখেছি, এবং লিভারপুলের তার হাইস্ট যৌবনের ফেস্ট ফুটবল খেলেছে, হাইস্ট গোলও করেছে লিভারপুলের প্লেয়ার হিসাবে। সে ওখান থেকে ফুল উইঙ্গার খেলে, সে সবসময় রাইট সাইড থেকে লেফট ফুটার প্লেয়ার, এবং ইনসাইড ভার্টিক্যালে অনেক ভালো এবং দুর্দান্ত গোল করেছে, এবং ফ্রি কিকও অনেক ভালো ভালো গোল আছে। তার শেষ সালাও কিন্তু এই ওয়ার্ল্ড কাপের শেষ, এবং অনেক স্টারদেরকে মনে করা হচ্ছে যে সালা সেই পারফরমেন্স দিয়ে একটা চ্যালেঞ্জ, নতুন একটা চ্যালেঞ্জ আর্জেন্টিনার সাথে খেলতে যাচ্ছে। এবং আফ্রিকান টিমগুলোকে সবসময় এই ছোট করে দেখার ফুটবলার না এবং টিমও না, এবং ওদের যে কম্বিনেশন তারা কিন্তু সেম ওই একই পেজেই ফুটবল খেলতে চায় এবং কাউন্টার অ্যাটাকে অনেক বেটার ফুটবল খেলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে সালা একটা আর্জেন্টিনাকে বড় ধাক্কা দেবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনায় আছি। রাইট, আমরা একটু আর্জেন্টিনা কেমন 11 নিয়ে নামতে পারে, নতুন 11 হতে পারে কি, কিছু পরিবর্তন আসতে পারে। আমরা এইখানে যে একাদশটা আমরা দেখতে পাচ্ছি সেটি গত ম্যাচের একাদশ, লাস্ট 11। তবে আমরা স্ক্যালোনিকে দেখি অনেক সময় তিনি রোটেশনে যান, অনেক সময় তিনি চেঞ্জ করেন, ফরমেশন চেঞ্জ করেন, অনেক ধরনের পরিবর্তন কিন্তু তিনি নিয়ে আসেন অপোনেন্ট অনুযায়ী, এবং সেটাই কোচদের জন্য স্বাভাবিক ব্যাপার, কোচের অপোনেন্টের স্ট্রং মিলে। রাইট, এই টিমটাতে আপনি আসলে কোন কোন জায়গায় পরিবর্তন দেখেন আজকের ম্যাচে? আমি যেটা দেখি সেটাকে যদি মনে করি সেখানে হলো লাউতারো মার্টিনেজকে অফ করে এখানে হুলিয়ান আলভারেজকে শুরু করা, আর এখানে মলিনা খেলবে, কিন্তু মাদিনা তো ইনজুরিতেই আছে, ও খেলতে পারবে না, লাস্ট ম্যাচে উঠে গেছে। সেই জায়গা থেকে নিসন্ত, এটার নাম হলো তালিয়াফিকোকে শুরু করতে পারবে লেফট সাইড থেকে, লেফট ব্যাক। তালিয়াফিকো বেশ এক্সপেরিয়েন্সড ফুটবলার, আর্জেন্টিনার এর আগের কোপা এবং বিশ্বকাপ জয়ের সাক্ষী তিনি, খেলেছে এবং লোকাল ফুটবলে খেলে। তাকে স্টার্ট করানো যায়। মন্টিয়েল আছেন, মন্টিয়েল যদিও এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি সুযোগ পাচ্ছেন না, কিছুটা অফ ফর্মেও ছিলেন, এবং ক্লাব ফুটবলেও তিনি যেহেতু এখন আর্জেন্টিনা একটা ক্লাবে ফিরে গেছেন, লোকাল লিগে খেলে, টপ লিগে যেহেতু তিনি এখন নেই, সেই ক্ষেত্রে আসলে কিছুটা ফোকাসের পিছিয়ে আছে, সেই জায়গা থেকে কিছুটা ফোকাসেরও বাইরে আছেন। আর্জেন্টিনার মিডফিল্ডটা নিয়ে একটু শুনতে চাই রক্সি ভাই। ডিপল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার গত বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর এই তিনজনের উপরে, বাট এবার কি তাদেরকে কিছুটা অফ মনে হচ্ছে? আমার যে ধার সেই চিন্তা করলে আমরা যেটা বুঝতেছি এখানে হলো ফার্নান্ডো এবং ম্যাকঅ্যালিস্টারকে দুজনকে দেখি ইংলিশ লিগের টপ দুটো টিমে খেলে, একজন লিভারপুল, একজন চেলসিতে খেলে, এনজো ফার্নান্দেজ। এনজো ফার্নান্দেজ চেলসিতে ক্যাপ্টেন সহ খেলে, সেখানে খেলে কিন্তু সে হলো হোল্ডিং এ, আর ম্যাকঅ্যালিস্টার খেলে নাম্বার 10 পজিশনে। আর এখানে হয়ে গেছে উল্টো, স্কলনি খেলাচ্ছে ম্যাকঅ্যালিস্টারকে নাম্বার 6 পজিশনে, আর ওকে খেলাচ্ছে নাম্বার 8 or 10 পজিশনে। এই জায়গাটাকে আমাকেও একটু লাগছে যে ক্লাব ফুটবলে অনেক বেশি ফুটবল ম্যাচ খেলে, সেখানে একটা প্লেয়ার কম্বিনেশনের উপরে ফুটবল খেলে অনেক দায়িত্ব বেশি থাকে, কিন্তু এখানে দায়িত্বের মেন জায়গায় কিন্তু মেসি কেন্দ্রিক হওয়াতে তাদের যে সাপোর্টটা দেওয়ার জন্য সেই জায়গা থেকে মোর অ্যাটাকিংয়ের এবং মোর পাওয়ারের জন্য ডিপলকে সবসময় মেসিকে সুপারস্টার গার্ড দিয়ে রাখা হয়, আর এনজো ফার্নান্ডেজকে সেই অ্যাটাকিং জোনে জানি অনেক বেশি ওর 1 to 3 ট্রয়া বলে হয়, ট্রয়া হলে আপনি সবসময় ওয়াল পাসগুলি করে বের হতে পারবেন, সেই জায়গাগুলোকে কাজ করতে দেওয়া হয় বা সেই রেসপন্সিবিলিটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু যা ফুটবল খেলা হচ্ছে, যেই জায়গায় খেলে, সেই চিন্তা হিসাবে আমরা লাস্ট যে ওয়ার্ল্ড কাপে সেই পজিশনে এখন পর্যন্ত এরকম স্বাচ্ছন্দ্য ফুটবল ওদের কাছ থেকে পাইনি। রাইট, আর্জেন্টিনার নিয়ে শুনছিলাম, আমরা একটু মিশরকে নিয়ে একটু শুনতে চাই। আপনি একটু আগেও বলছিলেন আফ্রিকার টপ টিম র্যাঙ্কিং, ফুটবল র্যাঙ্কিংয়েও যদি বলি, ফিফার র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে 29 নম্বরে আছে তারা। আমরা দেখেছি 31 নম্বরে নরওয়ে কিন্তু ব্রাজিলকে বিদায় করে দিয়েছে। সুতরাং র্যাঙ্কিংটা যদিও ম্যাচ মানে গিভেন ম্যাচ ডেতে আসলে র্যাঙ্কিংটা কাজ করে না, আবার অনেক সময় ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেও। সো মিশরকে নিয়ে একটু শুনতে চাই, আর্জেন্টিনাকে কতটুকু চ্যালেঞ্জ তারা জানাতে পারবে আসলে? অবভিয়াসলি আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাবে, এখন এইটা এক প্যাচে ম্যাচ হবে না আমারও ধারণা, এবং আর্জেন্টিনার ইজিপ্টের এই টিম বারবারই বললাম যে সালার মতো প্লেয়ার আছে, এবং সে বাই রোটেট সেম মেসির মতো একটা পজিশনে দাঁড়ানোর পরে সব জায়গায় সে খেলতে পারে এবং সব জায়গায় চলে যায়, রাইট সাইড থেকে লেফট সাইড থেকে অ্যাটাকে জয়েন করে, এতে সে গোল করার চেয়ে করানোর বেশি সাবলীল, এবং সে তার অ্যাসিস্টগুলি অনেক ভালো, এবং টিমে যে প্লেয়ার আছে এখানে ডেঞ্জার অবস্থায় আছে, হ্যাঁ, মরলো আছে, তারপরে আশিওর আছে, প্রথম 2 ম্যাচে কিন্তু গোল করেছিল, হ্যাঁ, দুর্দান্ত অবস্থা আছে, এবং লেফট সাইড থেকে জিকো বলা হয়, হ্যাঁ। তো এই যে ফরওয়ার্ড লাইনে এই
প্লেয়ারগুলি কিন্তু আর্জেন্টিনার যে ফুল ব্যাক আছে তাদেরকে কিন্তু অনেক বেশি পরীক্ষা দিতে হবে। রাইট, কিন্তু মিশরে যেটি হয়েছে আমরা দেখেছি যে লাস্ট 8টা, আমরা পরিসংখ্যানগত দিক থেকে যদি চিন্তা করি, লাস্ট 8টা ম্যাচে তারা গোল করেছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে তারা গোল হজম রিসিভও করেছে। হ্যাঁ, সুতরাং তাদের ডিফেন্সটা নিয়ে মনে হয় একটু হ্যাঁ, ওই যে বললাম না, কাউন্টার বেসের টিম যখন উপরে উঠে খেলে অপোনেন্ট টিমের সেই জিনিসটা, আপনি লো ব্লক হলে গোল কম খায় কেন, আপনি জায়গা তৈরি হয় না, অনেক ট্যালেন্ট ইন্ডিভিজুয়ালি স্কিল দিয়ে বিট করতে হয় লো ব্লকে। কিন্তু আপনি দেখেন 18 ইয়ার্সের মধ্যে যদি আপনি নিজের 10টা প্লেয়ার আর অপোনেন্টের 9টা প্লেয়ার আসে, আপনি স্পেস কোথায় পাবেন? সেই ব্লকগুলিতে আপনাকে জায়গা তৈরি হয় না এবং অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু যখন অপোনেন্ট টিমকে আপনি এমন একটা ইনভাইট করতে হবে যে তোমরাও খেলো, আসো, যখন উঠে আসে তখন কিন্তু আপনার পিছনে অনেক স্পেস থাকে। আমরা বিহাইন্ড দ্য স্পেসে জায়গাগুলোকে বারবার বলছি, যারা ভালো টিম উপরে তাদেরা এই সুযোগগুলি নেয় এবং উইঙ্গারগুলি অনেক বেটার থাকে, সেই যে যখন প্রেস করে উপরে ওঠে তখন এই সুযোগে তারা কাউন্টার প্রেসে গোলগুলি খায়। ডিফেন্ডিং নামা বা ট্রানজিশন মুভমেন্টে অত তাড়াতাড়ি ডিফেন্ডিং করা, এই ফল্টগুলির জন্য মিস্টেকগুলি হয় এবং গোল রিসিভ করে। যেন বেশি অ্যাটাকে গেলে মিশরেরও সেই সমস্যা হয়, অ্যাটাক করেছে, গোল দিয়েছে, আবার গোল খেয়েছে। আচ্ছা রক্সি ভাই, একটা মজার জিনিস জানতে চাই যে বলা হয় যে ফিফা সহজ একটা রাস্তা তৈরি করে দিয়েছে আর্জেন্টিনার জন্য। আপনার কি মনে হয় মিশর আসলে সহজ রাস্তা? অবভিয়াসলি না, কোনো জায়গায় বলে না। এখন টিমের নাম বা সাপোর্টাররা এমন মনে করছে যে নাম, আমি এখন এই যে গ্রুপে আছি, এখন যদি আমি চ্যাম্পিয়ন না হয়ে থার্ড হতাম তাহলে আমি কোথায় খেলতাম, বা থার্ড হওয়ার পরে আমি ওখান থেকে জিততাম, তাহলে আমি যখন থার্ড হয়েছি তখন আমি ধরো গ্রুপ এইচের থার্ড, খেলা হবে জি এর একের সাথে, চ্যাম্পিয়নের সাথে, তাহলে জি তো আরেকটা ট্র্যাকে চলে গেল। এটা হলো গ্রুপ পর্যায়ে পারফরমেন্স করেই আপনাকে জায়গা তৈরি করতে হবে। যদি আর্জেন্টিনা এখানে গ্রুপে চ্যাম্পিয়ন না হতো, বা যদি ব্রাজিল যদি চ্যাম্পিয়ন না হতো, সব সময় ছক বদলে যেত। রাইট, এই যে এই পেজটা আসলে মানুষের ধারণা থেকে না, এখানে টিম, এখন আমি উইন না করলে, এখন আমরা চিন্তা করেছি যে ব্রাজিল যাবেই, হ্যাঁ ব্রাজিল এর সাথে জিতবে, নরওয়ের সাথে জিতবে, এবং এখানে ইংল্যান্ড জিতবে। এখন ইংল্যান্ড আর ব্রাজিল থেকে আবার জিতে তারপরে আর্জেন্টিনার সাথে খেলবে। তো তার আগেই তো অনেক ম্যাচ, যেটা 32-এ 16-তে আউট হয়ে যাচ্ছে, 8-এ তো দেখাই হলো না। রাইট, সেটাই। সুতরাং আসলে এই যে ধারণা করে যে কথাগুলো বলা হয়, আসলে ফুটবল সেভাবে চলে না। এবং এইবারের যে ছকটা বা স্টাক, কিন্তু আপনি টিম কে আসবে তার আগেই কিন্তু ছক করা থাকে, কে কার সাথে খেলবে সেই নাম্বারগুলো পারফরমেন্স করে জেতার পরে টিমগুলো ওখানে বসে। তাহলে কেউ তো আগে জেনে বসায় না। যে আমাদের দেশে অনেক আছে, আমি এখানে খেলবো, গ্রুপ অল্প টিম আমি আগে সাজায় নিলাম, মোহামেডান এখানে খেলবে, বসুন্ধরা এখানে খেলবে, আবানি এখানে খেলবে, বাকিরা কেউ খেলবে না। রাইট, রক্সি ভাই, অবশ্যই আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, আর্জেন্টিনা মিশরের ম্যাচ নিয়ে কথা বলছি। এই দলের মধ্যে যারা জিতবে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অন্য যে ম্যাচটি আছে সুইজারল্যান্ড এবং কলম্বিয়া, রাউন্ড অফ 16 লাস্ট ম্যাচ। সেই ম্যাচে যারা জিতবে তাদের সঙ্গে সুইজারল্যান্ড এবং কলম্বিয়া দুই কন্টিনেন্টের দেশ এবং কিছুটা অন্য দলগুলোর তুলনায় আলোচনার বাইরে থাকা দল, বাট দুটোই বেশ গতিময় ফুটবল খেলে। কলম্বিয়া একটু মানে ফিজিক্যাল ফুটবল, ল্যাটিন আমেরিকার ফুটবল যেমন হয়, সুইজারল্যান্ড অনেক পেস ফুটবল খেলে। এই দুই দলের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখছেন? প্রেডিকশন কেমন হতে পারে, স্কোর লাইন কেমন হতে পারে? আমি এই দিক থেকে একটু এগিয়ে রাখছি কলম্বিয়াকেই। কলম্বিয়ার ইউরোপিয়ান খেলে ওদের প্লেয়াররা এবং ল্যাটিন ফুটবল যোগ আছে। আর ইউরোপে তো ইউরোপের ফুটবলে একটা ধাঁচে খেলে, ওরা আর বডি কন্ট্যাক্ট পেস ফুটবল খেলে না। এবং এই ম্যাচটাও খুব হাড্ডাহাড্ডি হবে এবং কলম্বিয়া যদি জেতে 1 গোলেই জিতবে। রাইট, আমরাও আশা করব যে আমরা একটা উপভোগ্য ম্যাচ আসলে দেখতে চাই। হ্যাঁ, সেটাই। যারাই উঠুক, তারা ভালো ফুটবল দেখছে এবং জানি ভালো একটা ফুটবল দেখতে পারি আবার। এক্স্যাক্টলি, বিশ্বকাপের বেশ কিছুদিন, বেশিরভাগ সময়ই চলে গেছে, আর অল্প কিছুদিন হাতে আছে, সেই সময়গুলো আমরা আসলে উপভোগ করতে চাই। রক্সি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ এখন টিভি সবাইকে। রাইট, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। শেষ করার আগে জানিয়ে দেব আজকের কুইজ, বিশ্বকাপের এক আসরে কোন গোল করেছেন কোন দুই ভাই, সেটি হচ্ছে আজকের প্রশ্ন। 4টা অপশন দেওয়া আছে, সেখানে অপশন এতে আছে সক্রেটিস ও রাই, অপশন বিতে ববি ও জ্যাক চার্লটন, অপশন সিতে আছে মাইকেল ও ব্রায়ান লুড্রপ, এবং ডিতে আছে ফ্রিজ ও অটোমার। অপশন গুলো বাছাই করে আপনার উত্তরটা যেভাবে পাঠাবেন সেটি হচ্ছে আপনার মেসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন EKHON স্পেস QZ স্পেস 27 স্পেস আপনার উত্তর স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। এর মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।